আগের রাতে ঝড়ের সময় যে লোকটাকে দেখেছি সে পড়ে আছে দেয়ালের নিচে। তেমনি হরিণের চামড়ার পোশাক পরনে, মাথায় পালকের মুকুট। ভালো করে দেখতে গিয়ে বুঝলাম লোকটা নয়, তার কঙ্কাল। মাথার চুল সব খসে পড়েনি তখনও, শরীরের কিছু কিছু জায়গায় হাড়ের সঙ্গে চামড়া জড়িয়ে আছে। টপ করে মাথায় পড়ল কি যেন, এতটাই চমকালাম, পানির ফোঁটা কিনা সেটা ভাবার সময় হলো না। ঘুরে দৌড় দিতে গেলাম, দেয়ালে বাড়ি লেগে হাত থেকে ছুটে গেল টর্চ, মাটিতে পড়ে নিভে গেল। ঘুরে যাওয়ার শব্দ শুনলাম, গাঢ় অন্ধকার যেন গিলে নিল আমাকে। উবু হয়ে বসে হাতড়াতে শুরু করলাম। টুপ করে ঘাড়ে পড়ল কি যেন, চিৎকার করে উঠলাম, কিন্তু না, পানির ফোঁটা বেয়ে নামতে লাগলো নিচের দিকে। আবার হাতড়াতে শুরু করলাম নিচেতে। টর্চটা ঠেকলো হাতে, তুলে নিয়ে সুইচ টিপলাম, জ্বলল না। ঝাঁকি দিলাম, তাও জ্বলল না। নানাভাবে চেষ্টা শুরু করলাম জ্বালানোর জন্য, জ্বলল না ওটা। হাত কাঁপছে, কিছুতেই স্থির রাখতে পারছি না। বুকের মধ্যে হাতুড়ির বাড়ি পড়ছে যেন। যখন বুঝলাম কিছুতেই চালাতে পারবো না, হাতকে অবশ হয়ে আসতে চাইল হাত পা। এই অন্ধকারে বেরোবো কি করে? আন্দাজে পা বাড়ালাম সামনের দিকে। কয়েক পা এগোতেই হোঁচট লাগলো কিসে যেন, বিচিত্র ঘটমট শব্দ হলো। অকেজো টর্চটা মাটিতে রেখে নিচু হয়ে হাত দিয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করলাম কিসে হোঁচট খেয়েছি। হাতে লাগলো খসখসে শক্ত কিছু। কঙ্কালের গায়ে হাত দিয়েছি, বোঝার সঙ্গে সঙ্গে মনে হলো বেহুশ হয়ে পড়ে যাব। ঘুরে উল্টো দিকে দিলাম দৌড়। সুড়ঙ্গমুখের কাছের দেয়ালে গিয়ে ধাক্কা খেলাম। পাগলের মতো হাত বাড়িয়ে ফাঁকা জায়গায় খুঁজতে লাগলাম। ফাঁকা মানেই সুড়ঙ্গমুখ, পেয়ে গেলাম ওটা। ছুটতে শুরু করলাম অনুমানের উপর নির্ভর করে। ওকে যে টর্চটা আর তুলে আনেনি, কঙ্কালের কাছেই রয়ে গেছে। কিন্তু এত কিছুর মাঝেও ব্রিফকেসটা ফেলিনি হাত থেকে। ছুটছি ছুটছি ছুটছি, গায়ে পাথরের ঘষা লাগতে বুঝলাম সুড়ঙ্গের সরু অংশটাই পৌঁছে গেছি। আরও কিছু দূর এগিয়ে মাথায় বাড়ি খেলাম, বুঝলাম নিচু হাত। আশা বাড়ল, ঠিক পথেই চলেছি। ছোটা বন্ধ করে তখন হাঁটতে শুরু করলাম। হাঁটছি তো হাঁটছি, পথ আর শেষ হয় না। ঘটনাটা কি? এতক্ষণ তো লাগার কথা নয়। আরও প্রায় 15-20 মিনিট হাঁটার পর সন্দেহ হলো পথ হারায়নি তো। কথাটা মনে হতেই হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। প্রচণ্ড আতঙ্কে মরিয়া হয়ে ছুটতে শুরু করলাম আবার। দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছি, ঘষা লেগে সরে যাচ্ছে কোনোই। নিচু ছাদে ঠোকর খেয়ে মাথায় গোল আলুর মতো ফুলে যাচ্ছে। কোনো কিছুরই পরোয়া করছি না, কেবল ছুটছি আর ছুটছি। হঠাৎ ধাক্কা খেলাম দেয়ালে, কপাল ঠুকে গেল। হাত বাড়িয়ে দেখে বসলাম সামনে এগোনোর পথ নেই। সরে গেলাম এক পাশে, ফোকর পাও গেল একটা। এগোতে গেলাম, কিন্তু সুড়ঙ্গ মুখ নয় ওটা। দেয়ালের গায়ে বড় একটা গর্ত। পিছিয়ে এলাম, হাতুড়ে হাতুড়ে বের করার চেষ্টা করলাম সুড়ঙ্গ মুখ। অনেক চেষ্টা করেও পেলাম না। যেটা দিয়ে ঠকেছি সেটার মুখও বের করতে পারছি না আর। অবশ হয়ে গেছে শরীর, পরিশ্রমে হাঁপাচ্ছি। নাক দিয়ে শিস কেটে বেরোচ্ছে নিঃশ্বাস। একটা দেয়াল ঘেঁষে বসে পড়লাম, হাল ছেড়ে দিয়েছি। মনে হলো আর কোনোদিন বেরোতে পারবো না এই অন্ধকার গোলক ধাঁধা থেকে। কেউ জানে না আমি এখানে আছি, কেউ আমাকে উদ্ধার করতে আসবে না। মনের চোখে দেখতে পাচ্ছি বাইরে এখন বিকেলের রোদ, নীল আকাশ, সাদা সাদা মেঘ, পাখি গান গাইছে। ওসব আর কোনোদিন দেখতে পাবো না আমি। ভীষণ কান্না পেতে লাগলো। আরেকটা কথা মনে পড়তে আতঙ্কে সিটিয়ে গেলাম। বাইরে এখনো দিন, কিন্তু বেশিক্ষণ থাকবে না আর আলো। বিকেল শেষ হয়ে যাবে, সূর্য ডুববে, সন্ধ্যা নামবে। সূর্যাস্তের পরপরই বেরোয় কবরের প্রহরী। তারপর কি ঘটবে ভাবতে পারলাম না আর। ঘাম ঝরছে ধরধর করে। ঘাড়ের ঘাম মুছতে গিয়ে হাতে ঠেকলো মালাটা। আশার আলো ঝিলিক দিয়ে উঠল মনে।
এমন করে চেপে ধরলাম ওটা, যেন ধরার উপরই নির্ভর করছে আমার বাঁচা মরা। বাতাস ভেজা, মাটি ভেজা, বসে থাকতে থাকতে প্যান্টের হিপ ভিজে গেল। দেয়ালে হেলান দিয়ে থেকে শার্টের পিঠও ভিজল, শীত শীত করতে লাগলো আমার। কতক্ষণ ওভাবে বসেছিলাম জানি না, হঠাৎ কানে এলো নাম ধরে ডাকছে কেউ। গুরুত্ব দিলাম না, খিস্ত্রে গেল বরং মেজাজ। আরও যন্ত্রণা দিতে চাইছে আমাকে। বাড়তে লাগলো ডাকটা, মনে হলো কাছে এগোচ্ছে, তারপর আস্তে আস্তে আবার দূরে সরে গেল। কয়েক মিনিট পর আবার শোনা গেল ডাকটা, আবার এগিয়ে আসছে, জোরালো শব্দ হচ্ছে। আর ও এগোতে চেনা চেনা লাগলো স্বরটা। তেতো হয়ে গেল মন। আমার সঙ্গে রসিকতা করছে ভূতটা। চেনা মানুষের কণ্ঠ নকল করে আমাকে ধোঁকা দিতে চাইছে। আর ও এগিয়ে এলো ডাক, আর সহ্য করতে পারলাম না, চেঁচিয়ে উঠলাম, যা বেটা ভূতের বাচ্চা ভূত, সর এখান থেকে, যা পারিস করকে আমার। আর এগুলো কণ্ঠটা চিৎকার করে জিজ্ঞেস করলো, রবিন কোথায় তুমি, কোত্থেকে কথা বলছো? নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ভুল শুনছি না তো? নিনার কণ্ঠ নাকি ভোটে এসেছে নিনার রূপ ধরে আমাকে চালাতে? জবাব দিলাম না। আবার শোনা গেল নিনার চিৎকার, রবিন জবাব দিচ্ছ না কেন? চিৎকার করে জবাব দিলাম, নিনা আমি এখানে, এই যে এখানে, তুমি কোথায়? কয়েক সেকেন্ড পর আলো দেখতে পেলাম, এগিয়ে আসছে আলোটা। উঠে দাঁড়ালাম, আমিও এগোলাম সেদিকে। মুখের উপর টর্চের আলো পড়লো আমার। নিনা জিজ্ঞেস করলো, এই অবস্থা কেন তোমার? পাল্টা প্রশ্ন করলাম, তুমি এলে কি করে? জবাবে বললো, কেন আমি কি রাস্তা চিনি না নাকি? না, সে কথা বলছি না। তুমি জানলে কি করে আমি এখানে আছি? তুমি তো আর খেলা দেখলে না, চলে গেলে। আমি খেলা সেরে তোমাদের বাড়ি গেলাম। আন্টি বললো তুমি দুপুরে খেয়ে সেই যে বেরিয়েছ আর ফেরোনি। সন্দেহ হলো, কোথায় গেলে? মনে হলো মৃত্যুবরিতে চলে যাওনি তো। দৌড়ে বাড়ি গিয়ে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। তোমাকে এখানে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে আমার। টর্চটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, পথ হারিয়েছিলাম। কিন্তু আমাকে খুঁজে বের করলে কি করে? মাটি নরম, পায়ের ছাপ বসে গেছে। দেখে দেখে এসেছি। হাতে ওটা কি? চলো, যেতে যেতে বলছি। সুরঙ্গে চলতে চলতে সব কথা খুলে বললাম নিনাকে। আগের রাতে দেখা জীবন্ত লোকটা গুহার ভেতর কঙ্কাল হয়ে পড়ে আছে। শুনে ওর গলা দিয়ে স্বর বেরোতে চাইল না। তাগাদা দিল, জলদি চলো, সূর্য ডোবার আগেই বেরিয়ে যেতে হবে। ওই লোকটাই কুকুরের মালিক, বোঝা যাচ্ছে। মরে দুটোতেই ভূত হয়েছে। হাঁটার গতি বাড়িয়ে দিল। পেছন থেকে সাবধান করলাম, সাবধান, যত যাই করো হাত থেকে টর্চ ফেলো না, তাহলে মরেছি। আর কোনো অঘটন ঘটল না। নিরাপদে বেরিয়ে এলাম গুহাটায়, যেটা থেকে দুটো সুড়ঙ্গ দুদিকে চলে গেছে। ফিরে তাকালাম, পাথরের বেদিতে বসে নীরবে তেমনই বিকট হাসি আসছে খলিটা। ফিসফিস করে বললাম ওটাকে, সালাম ভূতের রাজা, আর আসছি না এখানে, যত ইচ্ছে হয় দেখা ওকে। এখন মানুষকে আমাদের আর পাচ্ছ না। মৃত্যুবরী থেকে বেরিয়ে এসে হাঁপ ছাড়লাম। পশ্চিম দিগন্তে নেমে গেছে সূর্য, আড়ালে যেতে বেশি বাকি নেই। জলদি হাঁটো, তাগাদা দিল নিনা। সূর্য ডোবার আগেই কবর এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। খাড়া পাহাড়টার নিচে যখন নামলাম, সূর্য তখন ডুবে গেছে, তবে আর ভয় নেই ততটা। পুরীর এলাকা পার হয়ে এসেছি আমরা। এতক্ষণে সহজ হয়ে এলো নিনা। আমার হাতের ব্রিফকেসটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি আছে ওটাতে বলো তো? না খুললে বোঝা যাবে না, তবে অনুমান করতে পারছি। কি? দলিল ইন্ডিয়ানদের জায়গার। আর গুহার ভিতরে মরে পড়ে থাকা লোকটা সেই ইন্ডিয়ানদের সর্দার, আমি নিশ্চিত। অবাক হলো নিনা। এভাবে হেয়ালি করে কথা বলছো কেন? কোন ইন্ডিয়ান সর্দার? ও নিনা, তাহলে জানো না ব্ল্যাকফায়ার চার্লি টাস্কানির কথা? আগের রাতে বাবার কাছে যা যা শুনেছি সব বললাম ওকে। মাথা তুলে নিনা বলল, তাহলে তো এখনই খুলে দেখতে হয় ব্রিফকেসটা। এখানে না, বাড়িতে গিয়ে। আচ্ছা ধরো, এটাতে দলিল পাওয়া গেল, কি করবে?
নিয়ে যাব হার ক্যাটলিংয়ের কাছে। ওই ভালো বলতে পারবে কি করতে হবে। আমার সঙ্গে একমত হলো না। তা ঠিক, সোজর বাড়িতে চলে গেলেই পারি। না, রাত হয়ে গেছে। রোজ রোজ এভাবে বাড়ি না ফিরলে মা বকা দেবে। তাছাড়া ব্রিফকেসের দলিলগুলো নাও থাকতে পারে। বাড়ি গিয়ে আগে দেখব। যদি দলিলই থাকে তাহলে কাল সকালে প্রথম কাজটাই হবে আমাদের গ্যাটলিংয়ের বাড়িতে চলে যাওয়া। কিন্তু সকালে তোমার স্কুল, তাহলে দুপুরে কিংবা বিকেলে যাব। তুমি স্কুল থেকে ফিরে এলে তোমাকে না নিয়ে যাব না, কথা দিচ্ছি। কথা দিচ্ছ? দিচ্ছি। হাজার হোক, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। উফ, তুমি না গেলে আজ কী যে হতো। আর কোনো কথা হলো না আমাদের। দুজন দুদিকে চলে গেলাম। পাহাড়ি পথ পেয়ে নীরবে আমি নেমে চললাম আমাদের বাড়ির দিকে। বেশি দূরে নেই আর। গল্প শেষ করে একে একে সবার মুখের দিকে তাকালো রবিন। দম নিল, তারপর জিজ্ঞেস করলো, কি বুঝলে? মুসা বলল, এতে আর বোঝাবুঝির কি আছে, ভূত। ফারিহা কিছু বলল না, নীরবে হাত বোলাচ্ছে টিটোর মাথায়। কি বলতে গিয়ে আবার বোকা বনে যেতে হয়, এইভাবে কোনো মন্তব্য করলো না। ফক বিড়বিড় করে শুধু বলল, ঝামেলা। কিশোরের দিকে তাকালো রবিন, কিছু বলছো না? নিচের ঠোঁটে ঘন ঘন ছুবার চিমটি কাটলো কিশোর। কি আর বলবো, ভুতুরে কোনো কিছুই আমি দেখছি না এর মধ্যে। ভ্রু কুচকে ফেললো রবিন। দেখছো না মানে? সমস্ত ব্যাপারটাই তো ভুতুরে। মোটেও না। ধীরে ধীরে মাথার নাড়ল কিশোর। বলতে পারো, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, যেগুলো জবাব জানা দরকার। ঠিকমতো জবাব পেলেই আর ভুতুরে থাকবে না একটা ঘটনাও, তাই না? চুপ করে রইল রবিন। ফগের দিকে তাকালো কিশোর। আপনি কিছু বুঝতে পারছেন না? কোন ব্যাপারটা? অস্বস্তিতে পড়ে গেল ফগ। এই যে এতগুলো ভুতুরে কাণ্ড ঘটলো, কোনটা কেন বলতে পারবেন না? ঝামেলা। আমাকে আবার এর মধ্যে টানছো কেন? আমি কি ওখানে ছিলাম নাকি? ওসব বোঝার জন্য ঘটনাস্থলে থাকা লাগে না। তাহলে তুমি বলো না। চ্যালেঞ্জ ছুড়ে দিল ফগ। গ্রহণ করলো কিশোর। হাত নাড়ল বেশ। তাই বলছি, তবে ঘটনা ব্যাখ্যা করার আগে একটা কথা জানা জরুরি। রবিনের দিকে তাকালো সে। রবিন ব্রিফকেসটার মধ্যে দলিলই ছিল তো? হ্যাঁ, ইন্ডিয়ানদের জবাব দিল রবিন। নিশ্চয়ই হার গ্যাটলিংয়ের কাছে নিয়ে গিয়েছিল। দেখি কি বললো। অনেক ধন্যবাদ দিল আমাদের। কাগজগুলো বারবার মাথায় ছোঁয়ালো। বলল, ব্রিফকেসটা ওর কাছেই থাক, জায়গা মতো পৌঁছে দেবে দলিলগুলো। তারপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো আমাদের কাছে। চলে এলাম আমরা। তার পরদিন আবার গিয়ে দেখলাম বাড়িতে নেইও, দরজায় তালা। কোথায় চলে গেছে কেউ জানে না। আর কখনো ওকে দেখা যায়নি ওই অঞ্চলে। আবার মাথা জাগালো কিশোর। বুড়ো হয়েছিল তো, নিশ্চয়ই মারা টারা গেছে। হারলে ক্রিকে যাওয়ার আর সুযোগ পাইনি। ঠিক আছে, এখন রহস্যগুলোর জট ছাড়ানো যাক একে একে। প্রথমেই ধরা যাক পায়ের ছাপের কথা। খোলা জায়গায় পায়ের ছাপ, শুধু কুকুরেরই। পাশে মাটিতে অদ্ভুত খসার দাগ। ঝোপের ডালপালা ভাঙা। এই ঘষা দাগ আর ঝোপঝাপ ভাঙা থেকেই নিশ্চিত বলে দেওয়া যায় এগুলো ভূতের কাজ নয়। ভূত কখনো পায়ের ছাপ ফেলে না, ছায়ার মতো যেখানে ইচ্ছে চলে যায়। এর একটাই ব্যাখ্যা, ঝোপঝাড় ভেঙে কুকুরটার সঙ্গে একজন মানুষও বেরিয়েছিল, আর সে ইন্ডিয়ান। কুকুরের পায়ের ছাপের পাশে তার নিজের পায়ের ছাপও পড়েছিল। ডাল ভেঙে পাতা দিয়ে ডালে সেগুলো মুছে দিয়েছিল, কেউ যাতে অনুসরণ করতে না পারে। সেজন্য ওরকম করে নিজের চিহ্ন মুছে রেখে যায় ইন্ডিয়ান শিকারী। ও তাই তো, ওয়েস্টার্ন গল্প পড়েছি এসব কথা, কিন্তু আমাদের বাড়িটার দিকে নজর গিয়েছিল কেন সে? কিন্তু আমাদের বাড়িটার দিকে নজর দিয়েছিল কেন সে? এই প্রশ্নটার জবাবের উপরই নির্ভর করছে পুরো রহস্যটার সমাধান। শোনো, হারকে ক্রিকে তোমরা যাওয়ার পরপরই নজর পড়েছিল লোকটার। কৌতূহলী হয়ে উঠেছিল, খোঁজ নিয়ে জেনেছিল তোমার রক্তে সৈনিকাদের রক্ত মেশানো আছে। নিজের জাত ভাই ধরে নিয়েছিল তোমাকে সে। কোনোভাবে গলার কালো মালাটা ঢেকেছিল, বুঝেছিল
দলিলগুলো যদি উদ্ধার করা কারো পক্ষে সম্ভব হয় সে তুমি। তাই তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাদের বাড়িতে গিয়েছিল। প্রথম দিনে কুকুরটা ঘটালো এক অঘটন। বনে থেকে শিকার করতে করতে নিশ্চয় স্বভাব খারাপ হয়ে গিয়েছিল। কোনটাকে দেখে খুন করে বসতো। চিৎকার শুনে তুমি বেরিয়ে পড়লে ঘর থেকে। ভয় পাচ্ছিলে। ওই সময় তোমার সঙ্গে কথা বলে সুবিধা হবে না বুঝে ফিরে গেল লোকটা। কোথায়? তার গোপন আস্তানায়। সেটা কোনখানে? হবে মৃত্যুপুরের আশেপাশে কোনখানে? বনের মধ্যে। গুহার ভেতর নয় কেন? কারণ সে ইন্ডিয়ান। ওদের সমাজে নিয়মকানুন কড়াকড়িভাবে মেনে চলেছে। প্রথমত, কোনো বীর যোদ্ধা ছাড়া মৃত্যুপুরীতে ঢোকার নিয়ম নেই। দ্বিতীয়ত, একমাত্র মৃত্যুর সময় হলেই কেবল ওখানে ঢুকতে হয়, তার আগে কোনো মতেই নয়। তাই দলিলগুলো গুহার ভেতরে আছে জানা সত্ত্বেও ওখানে ঢুকে বের করে আনতে পারেনি সে। আনার সাহস হয়নি। ঘর কাছাকাছি থেকেছে। কুকুরটাকে দিয়ে পাহারা দিয়েছে যাতে ওদের গোত্রের বাইরের কেউ ব্রিফকেসটা বের করে আনতে না পারে। সেই লোক জানত ঘর ভেতর মরে পড়ে আছে সেনিকা সর্দার চার্লি টেস্ক্যানি। কোনো কারণে ব্রিফকেসটা লোকটার হাতে দিয়ে যেতে পারেনি সর্দার। এমন হতে পারে দলিলগুলো আনার পর লোকটা তার কাছাকাছি ছিল না। হঠাৎ করে সর্দার বুঝতে পারল তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আর কোনো উপায় না দেখে ব্রিফকেসটা তুলে দেওয়ার মতো বিশ্বস্ত কাউকে হাতের কাছে না পেয়ে ওটা নিয়েই মৃত্যু গুহায় মরতে চলে গেল সে। যেহেতু সর্দার, সেও নিশ্চয়ই সেনিকা বীর ছিল। যাই হোক, তোমাকে আর নিনাকে সুরঙ্গে ঢুকতে দেখলো কুকুরের মালিক। কাকতালীয়ভাবে কুকুরটাও ওই সময় ঢুকে বসেছিল সুরঙ্গে। তারা করলো ওটা তোমাদের। ঘেউ ঘেউ করে সুরঙ্গের মধ্যে প্রচণ্ড শব্দ, পাথর ধস নামিয়েছিল। ওটা স্বাভাবিক, অনেক সুরঙ্গের শব্দ ওভাবে ধস নামায়। তোমরা বেরিয়ে চলে এলে। কুকুরটা তোমাদের গাছ ঘিরে চক্কর দিতে থাকলো। রাতের কোনো এক সময়ে ওটাকে ডেকে নিয়ে গেল ওটার মালিক। পরদিন সামানের সঙ্গে দেখা করতে গেলে তোমরা। আমার ধারণা সামানের সঙ্গে যোগাযোগ থাকলেও তোমার কথা ওকে বলার সুযোগ পায়নি, তখনও কুকুরের মালিক। সামান তাই তোমার গলার কালো মালা দেখে চমকে উঠেছিল। সেও বুঝেছিল তোমাকে দিয়ে দলিলগুলো বের করানো সম্ভব। সরাসরি ওগুলো এনে দেওয়ার কথা বলার সাহস পায়নি, কারণ তখনও বিশ্বাস করতে পারেনি তোমাকে। তুমিও শ্রেতাঙ্গ। যদি বেইমানি করো তাই ভুতুরে কুকুরের ভয়টা ভাঙেনি। বলেছিল সেনিকাদের জিনিস ওদের ফিরিয়ে না দিলে কুকুরটা পিছু ছাড়বে না তোমার। সত্যি ছাড়তো না যতদিন তুমি বের করে না আনতে ব্রিফকেসটা। সামানকে দিয়ে আসার পর কি আর ওটা তোমাদের বাড়িতে গিয়েছিল? মাথা নাড়ল রবিন। না। বললাম না। যাই হোক, তোমার সাহস দেখে আরও নিশ্চিত হলো কুকুরের মালিক তুমি সত্যি বের করে আনতে পারবে ব্রিফকেসটা। তাই ঝড়ের রাতে আবার গেল তোমাদের বাড়িতে। ডাকাটিকে খুললো, কিন্তু ভয় পেয়ে তুমি আর বেরোলে না। ঘরে ঢুকে কথা বলার সাহস হলো না ওরও। ফিরে গেল। পরদিন সকালে বাড়ির আশেপাশে কোনো পায়ের ছাপ দেখলে না তুমি। অত বৃষ্টি আর কাদা পানিতে ছাপ কি আর থাকে নাকি? নষ্ট হয়ে গিয়েছিল। তারপর গিয়ে বের করে আনলে ব্রিফকেসটা। সামানকে দিয়ে চলে গেল সে। ওটার জন্য সেও কুকুরের মালিকের মতো অপেক্ষা করছিল ওই বনে। পাওয়ার পরই দুজনেই চলে গেল নিজের লোকদের হাতে তুলে দিতে। এই হলো মোটামুটি গল্প। এখন কি মনে হচ্ছে? এর মধ্যে ভুতুরে কিছু আছে? চিন্তিত ভঙ্গিতে মাথা নাড়ল রবিন। আচ্ছা, কুকুরের মালিকটা কে বলো তো? সর্দারের ছেলে। হাসল কিশোর। তাতে কি কোনো সন্দেহ আছে? বাবা যেদিন মৃত্যু ঘায় চলে যায় নিশ্চয়ই সেদিন বাড়ি ছিল না সে। সেবারের পর আর কখনো যাওনি হারলে ক্রিকে? গেছি। বেশ কিছু ইন্ডিয়ান ফিরে এসেছে, বাড়ি করে বাস করছে। সর্দারের ছেলে কোনজন জানতে পারিনি। কালো কুকুরটাকেও দেখিনি। এমন হতে পারে সামানের মতোই আর হারকে ক্রিকে থাকতে আসেনি সর্দারের ছেলেও। ওদের একটা গোপন মিশন ছিল দলিলগুলো উদ্ধার করা। তোমার সাহায্যে ওগুলো বের করে
নিজের লোকের হাতে তুলে দিয়ে ওরা চলে গেছে অন্য কোনো খানে। হতে পারে এটা। মাথা জাগলো রবিন। পারে। আর মাত্র দুটো প্রশ্নের জবাব দরকার। 1 নম্বর প্রশ্ন, কেন মনে হয়েছিল আড়াল থেকে কেউ নজর রাখছে আমার ওপর? মনে হয়েছিল, তার কারণ সত্যি রাখা হচ্ছিল। সতর্ক থাকলে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় এসব টের পায়। সর্দারের ছেলে লুকিয়ে থেকে নজর রাখছিল তোমার ওপর। শত শত বছর ধরে বনের জঙ্গলে পাহাড়ে বাস করে লুকিয়ে থাকার এক অসাধারণ ক্ষমতা অর্জন করেছে ওরা। ওরা লোকালে বনের জন্তু জানোয়ারেই দেখতে পায় না, তুমি দেখবি কি করে? আস্তে আস্তে মাথা ধরল রবিন। আমিও শুনেছি এইসব কথা। ঠিক আছে, মেনে নিলাম। এখন আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। পাহাড়ের মধ্যে আমার নাম ধরে কে ডাকছিল? ওটা আমার বিশ্বাস, বাতাসের কারসাজি। পাহাড়টাতে অনেক ফাটল আছে, তোমার কথাতেই বোঝা গেছে। নানা জায়গায় ওপর থেকে পানি পড়তে দেখছ। ওরকমই কোনো একটা ফাটল দিয়ে বাতাস বয়ে যাওয়ার সময় বিচিত্র শব্দ হয়। তোমার মনে হচ্ছিল তোমার নাম ধরে ডাকছে। তাই? হ্যাঁ। কেন? প্রমাণ করতে যেতে চাও? না বাবা, দুহাত নেড়ে বলল রবিন। ভূত থাকুক বা না থাকুক, আমি ওই মৃত্যুপুরীর ধারে কাছে নেই আর। একবারই যথেষ্ট। যত খুশি শব্দ করুক্ষে গুহাটা, আমার তাতে কি? ফকের দিকে তাকালো কিশোর। চোখ গোল গোল করে তাকিয়ে শুনছে পুলিশ। কনস্টেবল ও তাকাতেই চঞ্চল হয়ে গেল চোখের তারা। ফককে খোঁচানোর জন্য কিশোর বলল, মিস্টার ফগরামকর, যাবেন নাকি ওই পাহাড়ে? চলুন না, গিয়ে দেখে আসি কিসে শব্দ করে। খানিক আগে না বললেন রহস্য খুঁজে বেড়াচ্ছেন। গলা খাকারি দিল ফক। অহেতুক কাশল, বিড়বিড় করে বলল, ঝামেলা। আমাকে নিয়ে আবার টানাটানি কেন? মুচকে আসলো কিশোর। ভয় পেলেন নাকি? ভূতকে ভয় পাবো আমি? লোক পেলে না। আবার কোনো বেকায়দের প্রশ্ন শেষে যায়, এই ভয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো ফক। ইস, অন্ধকার হয়ে গেল যে। ওদিকে কত কাজ পড়ে আছে। দরজার দিকে রওনা হলো সে। পেছন থেকে ডেকে বলল মোসা, চলে যাচ্ছেন যে? আপনার অভিজ্ঞতার কথা শোনাবেন না? ফিরল না ফক। দরজার কাছে গিয়ে জবাব দিল, আহ, ঝামেলা আজ না, আরেকদিন। বেরিয়ে গেল সে। মুখ বাঁকিয়ে ফারিহা বলল, ওর অভিজ্ঞতা না করছো, ও কোত্থেকে ভূত দেখবে? নিজেই তো ভূত হয়ে বসেছিল একবার। আসলে জানতে এসেছিল কোনো কেসের তদন্ত করছি কিনা আমরা। মাঝখান থেকে বিনে পয়সায় গল্পটা শুনে গেল। খ্যাক খ্যাক করে উঠে যেন বলতে চাইল টিটু। আমি তো তখনই চেয়েছিলাম পায়ে কামড় দিয়ে আগাম পয়সা শোধ করে নিতে, তোমরাই তো দিলে না।